আপনারা জানেন আজকে গতকাল রাত্রে 4 জনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন। যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল। এবং বাংলায় একটা কথা আপনারা প্রায়ই বলে থাকেন, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার। ঠিক সেটাই করে দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার। আর এটা করে এই যে আন্দোলন চলছিল, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, যেখানে অংশগ্রহণ করেছিলেন এই বাংলার সাধারণ মানুষ, আপাতত যেটা আমরা দেখছি, এখন অব্দি জুনিয়র ডাক্তারদের জিবি মিটিং এর পর সিদ্ধান্ত আমরা দেখিনি। সেটা দেখার আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যা যা কাজ করছে সেটা দেখার পর বলাই যায় যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন, জুনিয়র এবং জনতা, এদের হাতে আপাতত পিসির লবডঙ্কা ছাড়া কিচ্ছু নেই, হাতে রইল পেন্সিল। তাহলে এই আন্দোলনের লক্ষ্য কি ছিল? শুধুমাত্র পদ পরিবর্তন, একটা পদ থেকে তুলে অন্য পদে বসানো, এটাই কি ছিল জুনিয়রদের আন্দোলনের লক্ষ্য, যেটার জন্য আপামর জনসাধারণ আমরা প্রত্যেকে সাপোর্ট করেছিলাম? কি হলো আজকে সবটা শোনাবো, দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পেছনের এই ভিডিওটা কেন দেখাচ্ছি সেটাও আপনাদের বলবো, নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে তাই। মনোজ বর্মা, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ বর্মা, যিনি এতদিন ছিলেন এডিজি আইন শৃঙ্খলা। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আর এই যে ইনি একসঙ্গে জয়েন্ট প্রেস কনফারেন্স করতে এসছেন, ইনি হলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা, যিনি আজকের পর থেকে কলকাতা পুলিশের সিপি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জায়গায়। বিনীত গোয়েলকে কোথায় পাঠানো হলো? বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্সের মাথায় এডিজি করে পাঠানো হয়েছে বিনীত গোয়েলকে। অর্থাৎ কলকাতা পুলিশের সিপি র্যাঙ্কটাও এডিজি, অর্থাৎ কলকাতা পুলিশের সিপি থেকে এডিজি এসটিএফ করে পাঠানো হলো বিনীত গোয়েলকে। পদ পরিবর্তন, আর কিছু নয়। তেমনি একই মনোজ ভার্মাকে তুলে আনা হলো কলকাতা পুলিশের সিপি করে। এবার আপনাদের বলি এই ভিডিওটা আমি কেন দেখাচ্ছি আপনাদের। সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করেছিলেন নবান্ন অভিযানের দিন, এবং তিনি বলেছিলেন যে আমরা নবান্ন অভিযানের আগেই 4টে ছেলেকে গ্রেফতার করে দিচ্ছি। এই 4টে ছেলে লাশ ফেলার চক্রান্ত করেছিল। এরা আগ্নেয়াস্ত্র নিয়ে, বোমা টোমা নিয়ে মিছিলে আসতো এবং সেই মিছিলে লাশ ফেলতো। সুপ্রতিম সরকার এইটা প্রেস কনফারেন্স করে বলার পরেই আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করেছিলাম, যারা লাশ ফেলার চক্রান্ত করেছিল তারা লালবাজারের সামনে দাঁত বের করে হাসছে, তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে। আপনারা জানেন আজকে গতকাল রাত্রে 4 জনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন। যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল। এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ, অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে, এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই দুষ্কৃতীদের আমরা ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে। কথোপকথন এরকম ছিল, কালকে লাশ ফেলতে হবে, বডি ফেলতে হবে, 3-4টে বডি না ফেললে আর আন্দোলন কিসের? এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল, বিভিন্ন ফেসবুক হচ্ছিল। সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে একটা সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি। আর সুপ্রতিম সরকার এই প্রেস কনফারেন্সটা করলেন কাকে নিয়ে? তৎকালীন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বার্মাকে নিয়ে, যিনি এবং সুপ্রতিম সরকার জলজান্ত মিথ্যা কথা বললেন। 4 জন ছাত্রকে এই বাংলার মানুষের সামনে দাগিয়ে দিলেন। দাগানোর কিছুক্ষণের মধ্যেই লালবাজারের পুলিশ কর্তারা এই 4 জনকে ছেড়ে দিল। তারা জাতীয় পতাকা নিয়ে লালবাজারের সামনে দাঁত বের করে হাসছে। এই চক্রান্তে দেখুন, এই যে 4 জন, এই চক্রান্তে সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গের সঙ্গে সামিল ছিলেন কে? এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। এবং এই চক্রান্তের জন্য এই 4 জন ছেলে
কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে গেছে। রাজর্ষি ভরদ্বাজ এই 4 জন ছেলেকে গ্রেপ্তার করা না করা, তাদেরকে ছেড়ে দেওয়া এবং এই দাগানোর পেছনে কোন কোন পুলিশ অফিসার আছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং আমার মতে যিনি সাংবাদিক সম্মেলন করে এই 4টে ছেলেকে মিথ্যা দাগিয়ে দিলেন, সেই সুপ্রতিম সরকার এবং মনোজ বর্মা এই তদন্তের আওতায় আসছে। অর্থাৎ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যে নির্দেশ দিয়েছিলেন যে 4 জন ছেলেকে যারা গ্রেপ্তার করলো কি করলো না, এত মিথ্যা অপবাদ দিয়ে কেন গ্রেপ্তার করলো না, যারা লাশ ফেলার রাজনীতি করলো তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো, সেই ঘটনার তদন্ত হবে যে সমস্ত দোষী পুলিশ অফিসার ছিলেন। ফলে এই কাণ্ডে এই 4 জন ছেলে এদেরকে বদনাম করে দেওয়ার চক্রান্তে যেমন সুপ্রতিম সরকারের বিরুদ্ধে মামলা হওয়ার কথা, তেমনি এডিজি আইন শৃঙ্খলা তৎকালীন এখন কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মার বিরুদ্ধেও তদন্ত হওয়ার কথা। এরা এই চক্রান্তটা করেছিলেন, 4টে ছেলেকে দাগিয়ে দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলন করে তার কিছুক্ষণ পরেই লালবাজারে তারা দাঁত বের করে জাতীয় পতাকা নিয়ে হাসছিল। ফলে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে যাদের বিরুদ্ধে তদন্ত হবে তাদের একজনকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতা পুলিশের সিপি পুলিশ কমিশনার করে দিলেন, মনোজ বর্মাকে। কি বুঝছেন? ইধার কামাল উধার, উধার কামাল ইধার। তোরা দাবি করেছিস তোদের আন্দোলন থামাতে হবে, তাই বিনীত গোয়েলকে করে দিলাম এডিজি এসটিএফ, মনোজ বর্মা এডিজি আইন শৃঙ্খলা, তাকে করে দিলাম সিপি। লাভের লাভ কি হলো? বাংলার মানুষের হাতে রইল পেন্সিল, লবডঙ্কা, কিচ্ছু হলো না। আর কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ বার করে দিলেন। এই সেই নোটিশ, নবান্নের পত্র। বিনীত কুমার গোয়েল সিপি কলকাতা যাচ্ছেন এডিজি এসটিএফ। জ্ঞানবন্ত সিং ডাইরেক্টর অফ ইকোনমিক অফেন্সেস, তিনি যাচ্ছেন এডিজি আইজিপি। বিনীত গোয়েল এবং অভিষেক গুপ্তার সঙ্গে আরো কয়েকজনকে জুড়ে দিলেন, যাতে জুনিয়র ডাক্তাররা যে 2 জনকে সরাতে বলেছেন শুধু তাদের নাম লিখে লজ্জায় না পড়তে হয়। জাভেদ শামীম এডিজি আইজিপি, তিনি এখন গেলেন এডিজি ল অ্যান্ড অর্ডার। মনোজ কুমার বর্মা এডিজি ল অ্যান্ড অর্ডার, তিনি গেলেন সিপি কলকাতা। শ্রী ত্রিপুরারি এডিজি ডাইরেক্টর ইকোনমিক অফেন্সে গেলেন। অভিষেক গুপ্তা ডিসি নর্থ, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি গেলেন সিও ইএফআর। দীপক সরকার, যিনি ডিসি ইস্ট ছিলেন, তাকে ডিসি নর্থ করা হলো। ইদার কামাল উদার, উদার কামাল ইদার। আমি জানি না জুনিয়র ডাক্তারদের আন্দোলনের লক্ষ্য এটাই ছিল কিনা, তারা কি বলে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। আর কি হলো? স্বাস্থ্য দপ্তরও বদল হলো, সেখানেও একই ব্যাপার। ওই যেটা বললাম প্রথম থেকে বারবার যেটা বলছি, ইদার কামাল উদার, উদার কামাল ইদার। কি হলো? কৌস্তব নায়েক ডিএমই ছিলেন, তাকে কোথায় পোস্টিং দেওয়া হলো? ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। স্বপন সোরেন ডিএইচএস, তাকে ডিএইচএস ইনচার্জ করা হলো। ডক্টর দেবাশিস হালদার ডিএইচএস ছিলেন, তাকে সরিয়ে পাঠানো হলো অফিসার অন স্পেশাল ডিউটি পাবলিক হেলথ স্বাস্থ্য ভবন। যে লোকটা দেবাশিস হালদার ডিএইচএস হিসাবে নিজের ভূমিকা রাখতে পারলো না, জুনিয়র ডাক্তার যাকে সরিয়ে দেওয়ার দাবি করলো, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে কোথায় পাঠিয়ে দিলেন? অফিসার অন স্পেশাল ডিউটি পাবলিক হেলথ স্বাস্থ্য ভবন। একটা জায়গা যে নিজের দায়িত্ব পালন করতে পারে না, তাকে সে পাশের চেয়ারে বসে নিজের দায়িত্ব পালন করবে। ওই যে বললাম, বাংলার সাধারণ মানুষের হাতে রয়ে গেল পিসির লবডঙ্কা। আমি জানি না জুনিয়র ডাক্তাররা কি বলবে। এই হচ্ছে মোদ্দা কথা। ইধার কামাল উধার, উধার কামাল ইধার। জুনিয়র ডাক্তারদের লক্ষ্য কি ছিল আমি জানি না। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তার এবং এই বাংলার জনতার হাতে লবডঙ্কা ধরিয়ে দিয়েছেন। শুধু বদলি, একদিক থেকে একদিকে বদলি আর অন্য দিক থেকে অন্যদিকে বদলি, এর বাইরে কিচ্ছু হলো না। কি বলবেন আপনারা? জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা প্রথম থেকে সাপোর্টে ছিলাম। এটা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, কোনো পার্টির আন্দোলন নয়, কোনো রঙের আন্দোলন নয়, কোনো মনস্কের আন্দোলন নয়, কোনো মনের আন্দোলন নয়। আপনারা জানেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে এই বাংলার মানুষ পাশে ছিল। তাদেরকে এই কদিন খাইয়েছে, দাইয়েছে, টয়লেট সাফ করিয়েছে, খাবারের কোনো অভাব রাখেনি, থাকার জায়গার কোনো অভাব রাখেনি, মাথার তিরপলের অভাব রাখেনি। প্রতিটি বাংলার সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের এই স্বাস্থ্য সাফাই অভিযানে তারা রীতিমতো সঙ্গী ছিল। জুনিয়র ডাক্তারদের লড়াই বাংলার মানুষ সাপোর্ট করেছে। এখন জুনিয়র ডাক্তাররা কি চায় সেটা তাদেরকে পরিষ্কার করতে হবে। বাংলার মানুষের হাতে পেন্সিল ধরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লবডঙ্কা ছাড়া এই মুহূর্তে এই বাংলার মানুষের হাতে আর কিচ্ছু নেই, শুধু বদলি। একটা পদ থেকে তুলে অন্য পদে বদলি করে দিলেন। স্বাস্থ্যের সাফাই অভিযান কি এভাবে হবে? একটা পদে দায়িত্ব পালন করতে পারেনি সেই পুলিশ কর্তা বা স্বাস্থ্যকর্তাকে সরিয়ে অন্য একটা পদে চাপিয়ে দিলাম, সেখানে গিয়ে সে দায়িত্ব পালন করবে। এটা কি আদৌ সাফাই অভিযান হলো? কি বলবেন আপনারা? বিজেপির তরফ থেকে এখনই কিন্তু বাম এবং তৃণমূলের যে যোগ, ইন্ডি জোট, সেটার উপর প্রশ্ন তুলে দেওয়া হয়েছে।
অর্থাৎ যে ইন্ডি জোট চলছে তারাই এখানে আছে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনটাই বিজেপি নেতাদের দাবি। জুনিয়র ডাক্তাররা কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার। আদৌ কিন্তু এটা স্বাস্থ্য বা পুলিশ কোনোটাতেই সাফাই হলো না। আমরা সাফাই চেয়েছিলাম, তাই জুনিয়র ডাক্তারদের এই সাফাই আন্দোলনে আমরা শরিক হয়েছিলাম, আমরা এখনো আছি। এই বাংলার জনতা আছে, আমরাও আছি, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে পাশে আছি। তারা স্বাস্থ্যের সাফাই অভিযান শুরু করেছে, পুরো ফোর্স নিয়ে বাংলার মানুষ তাদের পাশে আছে। কিন্তু এটা কি স্বাস্থ্যের সাফাই অভিযান হলো? বাংলার মানুষ জানতে চাইছে। একটা পদ থেকে তুলে একজন পুলিশ এবং একজন স্বাস্থ্যকর্তাকে অন্য পদে বসিয়ে দেওয়া হলো, সাফাই অভিযান কোথায় হলো? ঘরের এক জায়গায় ময়লা জমেছিল, সেই ময়লাটাকে তুলে নিয়ে গিয়ে ঘরেরই আরেক জায়গায় বসিয়ে দিলাম, সাফাইটা কি হলো? সেই জায়গাটায় হয়তো সাফাই হলো, ঘরের সাফাই কিন্তু হয়নি। এটা বাংলার মানুষ বলছে। জুনিয়র ডাক্তাররা জিবি করে সিদ্ধান্ত নেবে, জেনারেল বডি মিটিং, সেটা সুপ্রিম কোর্টে জানিয়েছেন তাদের আইনজীবী ইন্দিরা জয় সিং। এখন জেনারেল বডি মিটিং করে জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। তাদের একটু ছোট্ট ভুল হয়ে গেছে, তারা রাজনীতির শিক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আগে নেওয়া উচিত ছিল। রাজনীতির দিক দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেক জুনিয়র, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই তাদের পদ থেকে সরাতে হবে এটাকে ক্যাচ করে নিয়ে ইধার কামাল উধার, উধার কামাল ইধার করে দিয়ে তাদেরকে সম্পূর্ণ ভাওতা দিয়ে দিয়েছেন। এখন জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেয় সেটার দিকেই আমরা নজর রেখে বসে আছি। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।